যে ভারত যে বাংলাদেশকে বরাবরই সৌভ্রাতৃত্ব সুলভ নজরে দেখেছে, এটা তো বরাবরই। কিন্তু এটা তো আপনিও জানেন যে 2024-এর আগস্টের পর থেকে ঠিক কিভাবে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বৈরিতা প্রকাশ করেছে, কিভাবে বাংলাদেশের ভেতর থেকে একের পর এক তীক্ষ্ণ কটাক্ষ শব্দ সেগুলো তেড়ে এসেছে ভারতের দিকে। এমনকি মোহাম্মদ ইউনূসও বারবার ভারতের বিভিন্ন অংশকে ম্যাপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জুড়ে সেগুলো অন্যের হাতে তুলে দিয়েছেন। তাহলে এই যে ইসলামিস্ট যে কর্মকাণ্ডগুলো, সেই সমস্ত কর্মকাণ্ড কি এখন তারেক রহমানের পথে বাধা সৃষ্টি করতে পারে? নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশে যতই তারেক রহমান 2/3 ক্ষমতা মানে আসন নিয়ে ক্ষমতায় আসুক না কেন, চরমপন্থীদের, ইসলামী চরমপন্থী এবং বিশেষ করে পাকিস্তানপন্থী, এদের যেভাবে দেখেন, আফগানিস্তানও কিন্তু চরমপন্থী, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে না, তারা কিন্তু ভারতের বিরোধিতা করতেছে না। ভারতের সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য আফগানিস্তানের মৌলবাদ কিন্তু আমাদের না ভারতের জন্য হুমকি, না বাংলাদেশ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য হুমকি। কিন্তু পাকিস্তানের যে মৌলবাদ, যারা পাকিস্তানপন্থী, ইসলামপন্থী, এরা যে এখানে ঘাঁটি গেড়ে বসেছে, নামে বেনামে, দৃশ্যে অদৃশ্যে, পর্দার আড়ালে পর্দার সামনে যেভাবে এসেছে, আপনি দেখেছেন কিভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করলো, কিভাবে তাদের যে সকল, এই যে দেখেন 6 জন যারা এনসিপি গ্যাং যারা আছে, ইউনূসের এবং জামাতের যে গ্যাং, এই আমরা যারা এদের জুলাই বিপ্লবী বলে, আমরা তাদের জুলাই সন্ত্রাসী বলি, এই যে তাদের যে 6 জনকে এমপি বানানো হলো, এটা পরিকল্পিত। এদেরকে কেন সংসদে আনা হলো? কারণ এরা সংসদে কোটটাই পরে কথা বলবে, এরা কিন্তু জুব্বা পরে পাগড়ি পরে কথা বলবে না, এরা কিন্তু আমার মতোই প্যান্ট শার্ট পরে আসবে, এসেই তারা কথা বলবে। এরা হচ্ছে সংসদে, আর সংসদের বাইরে থাকবে ইসলামী জঙ্গিরা। তারা মাদ্রাসা সহ শুরু করে, মসজিদ সহ শুরু করে বিভিন্ন জায়গা থেকে গোপনে প্রকাশ্যে তারা বিভিন্নভাবে তারেক রহমানকে অতিষ্ঠ করে তুলবে। তাদের উদ্দেশ্যই থাকবে যে কোনো মূল্যে ভারতের সাথে বাংলাদেশের একটা সংঘর্ষ পয়দা করার জন্য, যেটা ডক্টর ইউনূস থেকে শুরু করে। ডক্টর ইউনূস কিন্তু একদম ধার্মিক মানুষ নন, নিধার্মিক মানুষ। আমরা জানি, এটা অপ্রিয় হলেও এটা সত্য, এটাই সত্য। তিনি নিধার্মিক মানুষ। ফরিদা আক্তার, তিনি নিধার্মিক মানুষ। রেজওয়ানা বন্যা, রেজওয়ানা উপদেষ্টা নিধার্মিক মানুষ। আসিফ নজরুল নিধার্মিক মানুষ। কিন্তু তারা যেভাবে স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানপন্থী এবং চরম ইসলামিস্টদের যেভাবে তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে সামনে নিয়ে আসলো, এটা তো আনার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য এই না যে আজকে তারা ক্ষমতায় যেতে পারেনি বলে তারা বসে থাকবে। তারা বসে থাকবে না। তারা প্রতি মুহূর্তে পাকিস্তানের ছত্রছায়া, তুরস্কের ছত্রছায়া এবং মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের ছত্রছায়া আর অন্যান্য সাম্রাজ্যবাদী দেশের ছত্রছায়া সব সময় বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করবে এবং ভারতের বিরুদ্ধে তারা অনবরত ভারতের বিরোধিতা করে যাবে, প্রকাশ্যে গোপনে সশস্ত্র বক্তব্যে। তার দৃষ্টান্ত আপনি পেয়েছেন। একজন ইন্টারিম গভর্নমেন্ট প্রধান কিভাবে বলে যে 7 সিস্টার কেবল, এটা কি হয়? একটা প্রতিবেশী রাষ্ট্রকে এটা বলতে পারে না। আপনি দেখেছেন রিটায়ার্ড আর্মি অফিসাররা যারা লড়তে পারে না, চড়তে পারে না, জীবন একটা পাখি শিকার করে নাই, তারা বলে কলকাতা দখল করে নিবে। তারা বলে চরমনায়ের পীর, যে পান খাইতে খাইতে যার পেট নিয়ে নড়তে পারে না, নড়াচড়া করতে পারে না, তারা দিল্লি দখল করতে চায়। তো এগুলো আপনি সিমটম কি মনে করেন? এদেরকে উস্কে দিবে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু তারা ঘটানোর চেষ্টা করবে। তারপর একদম স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, এই জায়গাটাতে আসবো এবার। আপনি আমাদের সঙ্গে থাকুন, এবার এই আলোচনাটাতেই আসবো যে তাহলে কি এবার বাংলাদেশের পরবর্তীতে বিএনপির সঙ্গে জামাতের একটা বিভৎস একটা পরিণতি অপেক্ষা করে আসছে? তাহলে কি জামাত এবার বিএনপিকে একের পর এক আক্রমণের তীরে বিদ্ধ করবে? আর এরই মধ্যে বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুরা বিশেষ করে, তাদের ওপর কি আবার সেই অত্যাচারের খাড়া নেমে আসবে? কারণ ইতিমধ্যেই বেশ কিছু টুকরো টুকরো ছবি আমরা গত 2-1 দিনে কিন্তু যেটা দেখেছি, তাহলে সেটা আবার বড় আকার ধারণ করবে না তো? ভারত কি এর পরে, ভারতের কি পদক্ষেপ হবে? আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের ব্লগার এবং সমালোচক শেখ ফরিদ, তিনি রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছে আমরা যাব। তবে তার আগে একটা ছোট্ট ফুটেজ আপনাদেরকে দেখাবো, যে যেদিন বাংলাদেশের নির্বাচনের রেজাল্ট সামনে এলো, সেদিনই দেখা গেল যে বেশ কিছু হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। আমি সেই ছবিটা একটু দেখাবো। বৃহস্পতিবার সন্ধ্যায় পুড়িয়ে দেওয়া হয় হিন্দু বাড়ি। এটা বৃহস্পতিবার 12 তারিখের ছবি। সন্ধেবেলা, মানে ভোট শেষ হয়ে যাবার পর, যখন বিএনপির আস্তে আস্তে সংখ্যা বাড়ছে, ফলাফল আস্তে আস্তে সামনে আসছে, তখনই এই ঘটনাটা ঘটেছিল। আমি এই জায়গায় ফরিদ ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ছবিটা আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় দেখিয়েছিলাম যে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাহলে কি এটা জামাতের ঘটানো কাণ্ড বলে আপনি মনে করেন? এর পেছনে কি উদ্দেশ্য ছিল? এটা কি বদলা? কোনো সন্দেহ নেই। এবার আপনি দেখেছেন, এবার তো নৌকা মার্কা নেই। তাহলে নৌকা মার্কা থাকলে তারা বিভৎস আকারে আক্রমণ করত।
মানে অকল্পনীয়ভাবে আক্রান্ত হতো বাংলাদেশের সংখ্যালঘুরা। সেটা আপনারা কল্পনাও করতে পারতেন না। যেহেতু নৌকা মার্কা নাই, তারা আস্তে ধীরে এগোবে। তাদের কৌশলটা থাকবে একেবারে ধরি মাছ না ছুঁই পানির মতো। আপনারা হয়তো জানেন যে অনেক জায়গায়, অনেক অঞ্চলে কম ভোটের ব্যবধানে এই জামাতে ইসলাম হেরেছে। এই পাকিস্তানপন্থী জামাতে ইসলাম, স্বাধীনতা বিরোধীরা হেরে গেছে। তো তাদের এই মনে এই ক্ষোভটা রয়েছে, কারণ এইবার প্রথম সংখ্যালঘুরা ধানের শীষে ভোট দিয়েছে, কোনো সন্দেহ নেই। সংখ্যালঘুদের ভোটে ধানের শীষের অনেক প্রার্থী বিজয়ী হয়েছে, এই প্রথম আমরা দেখলাম। যেহেতু নৌকা মার্কা ছিল না, তারা স্বেচ্ছায় হোক, জেনে হোক, বুঝে হোক বা প্রেসারে হোক, তারা গিয়েছে এবং সেখানে তারা ধানের শীষে ভোট দিয়েছে। আপনি দেখেছেন যে কৃষ্ণনন্দীকে প্রার্থী করার পরেও তাকে কিন্তু কেউ ভোট দেয়নি, দিবেও না। এমনকি গোবিন্দ পারমাণবিক তিনি নিজেও ফেল করেছেন, তাকে হিন্দুরাও ভোট দেয়নি। কাকে ভোট দিয়েছে? বিএনপি মন্ত্রীদের। কারণ সংখ্যালঘুদের, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পাহাড়িদের বলেন, তারা তো জামাতিদের ভোট দিবে না, দিতে পারে না। কারণ তারা প্রতিবারই তারা এই জামাতের মেড বাই জামাত, মানে জামাত ক্রিয়েটেড যত সংঘর্ষ হয়েছে, এগুলো সব কিছুর মূলে সবসময় জামাত থাকে। তারা দেখবেন পর্দার অন্তরালে থাকবে। আপনি দেখেন জামাত কি স্লোগান দিয়ে, জামাত কি মিছিল নিয়ে 32 নম্বর ভাঙেনি। তারা ভাঙিয়েছে। তারা বরাবরই এই কৌশল নিয়ে থাকে। এটা নতুন কিছু না। সংখ্যালঘুদের উপরে প্রতিশোধটা তারা ধীরে ধীরে নেবে এবং একটা ক্ষেত্র তৈরি করবে। আমি আপনাদের চ্যানেল আমি বলেছি, এই বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুদের থাকতে দেবে না। এক সময় পরিকল্পিতভাবে প্রতিদিন একটু একটু করে এমন কিছু কৌশল নেবে যে সকল সংখ্যালঘুকে যাতে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া যায়। তারা সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এইবার তারা আরও বেশি করবে, কারণ এরা ভেবেছিল এইবার তারা কিছু ভোট, হিন্দুদের ভোট পাবে। তারা পায়নি। তারা দেখেছে সংখ্যালঘুরা সবাই মিলে ভোট দিয়েছে কোথায়? ধানের শীষে। তো এই জন্য তারা এবার দেখলো যে নৌকা না, এরা ধানের শীষ বেছে নেবে, কিন্তু জামাতকে বেছে নেবে না। তাই সংখ্যালঘুদের উপরে জামাতের যে আক্রমণ, সেটা পর্দার পেছনে থাকুক আর পর্দার সামনে থাকুক, তারা পরিকল্পিতভাবে। তাহলে কি কোনোভাবেই ফরিদ ভাই, তাহলে কি কোনোভাবেই বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত হবে না? তাহলে না। এই যে বিএনপিকে যে ক্ষমতায় ফেরানো, বাংলাদেশের এর আগেও তো বিএনপি বাংলাদেশে ক্ষমতায় ছিল, খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু বারে বারে আমরা দেখেছি যে বাংলাদেশে আস্তে আস্তে সংখ্যালঘু হিন্দুদের সংখ্যাটা কমে আসছে। তাহলে কি এবারও সেটাই চলতে থাকবে? কোনো সন্দেহ নাই। আমি তো এমন না যে এখন বলতেছি, এমন না যে ইউনূস তথাকথিত এনজিওগ্রাম সরকারের আমলে বলেছি। আমি তো শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতেও বলে এসেছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের থাকতে দেওয়া হবে না। সেটা পরিকল্পিতভাবেই তুরস্ক এবং পাকিস্তান কাজ করে যাচ্ছে। তাদের নির্দিষ্ট এজেন্ডা রয়েছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। এমন নয় যে এই যে নৌকা মার্কায় ভোট দেয় এটা অজুহাত। নৌকা মার্কায় ভোট দেয় এটা হচ্ছে অজুহাত। এইবার তো নৌকা মার্কা নাই। তারপরেও দেখবেন বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের সরিয়ে দেওয়া হবে, কারণ বাংলাদেশে পাকিস্তানপন্থীরা 71-এর প্রতিশোধ নিতে প্রথমে সংখ্যালঘু শূন্য করবে বাংলাদেশ। তারপরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ভারতের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেওয়ার পায়তারা চালাবে। এটা তো বারবারই বলে আসতেছি। মানে এই পরিকল্পনাটা কি এই তারেক প্রধানমন্ত্রীর গদিতে বসলেও তখনও সেটা জারি থাকবে? হ্যাঁ, এটা তো চলমান প্রক্রিয়া।